ইতিহাস কোনো সরল রেখায় চলে না, বরং এটি এক জটিল গোলক ধাঁধা, যেখানে প্রতিটি মোড়েই অপেক্ষা করে থাকে কোনো না কোনো রহস্য। ৩০শে মে ১৯৮১, চট্টগ্রামের আকাশ তখনও ভোরের আলোয় স্নান করেনি, বরং নিস্তব্ধতার চাদরে মুড়েছিল সার্কিট হাউস। কিন্তু সেই নীরবতা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আগুনের গোলার মতো ধেয়ে আসা সীসার বৃষ্টিতে। ভারী মেশিনগানের গর্জন আর সামরিক বুটের কর্কশ আওয়াজ চট্টগ্রামের সেই ভোরকে পরিণত করেছিল এক বধ্যভূমিতে। আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় রাজনীতির রূপকার এবং স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন প্রদীপ নিভে গেল সেই রক্তরঞ্জিত ভোরে। সে এক এমন ট্র্যাজেডি যা দীর্ঘ ৪৫ বছর ধরে এক দগদগে ক্ষতের মতো বয়ে বেড়াচ্ছে জাতি। হত্যাকারীরা ভেবেছিল সময়ের স্রোতে এই পাপের চিহ্ন ধুয়ে মুছে যাবে, কিন্তু না, সময়ের চাকা ঘোরে এবং পাপের বোঝা যখন ভারী হয় তখন বিচার থেকে পলায়ন অসম্ভব হয়ে পড়ে। আজ ঢাকার বুক চিরে বেরিয়ে এলো এক ঐতিহাসিক ও বিস্ফোরক সত্য। দীর্ঘ ৪.৫ দশক ধুলো জমা ফাইল থেকে বেরিয়ে এলো সেই রহস্যময় ঘাতক সামরিক বাহিনী থেকে বহিষ্কৃত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। ডিবি পুলিশের এক নিখুঁত অবিশ্বাস্য প্রযুক্তির জালে ধরা পড়ার পর আজ প্রশ্ন উঠছে, কেন এতদিন তাকে খুঁজে পাওয়া যায়নি, আর ঠিক এখন কেন সে ধরা দিল। মেজর মোজাফফরের এই গ্রেফতার কেবল একজন আসামির খাঁচায় বন্দী হওয়া নয়, এটি যেন একটি আগ্নেয়গিরির জ্বালামুখ খুলে দেওয়ার মতো ঘটনা। রাজনীতির দাবা বোর্ডে এতদিন যা ছিল কেবলই অনুমান বা লোককথা, তা এখন কঠিন বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে। গোয়েন্দা সংস্থার জালে ধরা পড়ার পর তাকে সেনাবাহিনীর জিম্মায় হস্তান্তর করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘদিনের অমীমাংসিত কোর্ট মার্শালের রায় বাস্তবায়নের পথ এখন প্রশস্ত। কিন্তু এই গ্রেফতারের পেছনে কি কেবলই আইনের শাসন প্রতিষ্ঠার জেদ, নাকি এর গভীরে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির সেই আদিম ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের কোনো গোপন ষড়যন্ত্রের উন্মোচন? জিয়াউর রহমানের সেই আকস্মিক ও গোপন চট্টগ্রাম সফর কেন এত সংবেদনশীল ছিল? কেন প্রটোকল ছাড়াই তিনি সেখানে গিয়েছিলেন? জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীর সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করলে আজও শিহরণ জাগে। ভোররাতের সেই ব্রাশফায়ারে যখন প্রেসিডেন্ট নিহত হলেন, ঠিক তার পরের কয়েক ঘন্টা ছিল এক অবিশ্বাস্য নাটকের মঞ্চ। রাষ্ট্রপতির মরদেহ চাদরে মুড়িয়ে তড়িঘড়ি করে রাঙ্গুনিয়ার পাহাড়ে দাফন করার সেই দৃশ্য কি কেবলই একজন শাসকের প্রস্থান ছিল, নাকি এর পেছনে ছিল রাষ্ট্রের ভেতরকার কোনো ছায়া সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশের ক্ষমতার রদবদল ও ভূরাজনীতির এক গভীর সমীকরণ। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরার ১৩ দিনের মাথায় ৩০শে মে জিয়াউর রহমানের মৃত্যু। এই গাণিতিক দূরত্ব কি শুধুই কাকতালীয়? ইতিহাসের পাতায় যখন আমরা চোখ রাখি, তখন দেখি শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরা এবং জিয়াউর রহমানের প্রস্থান, এই দুই ঘটনার মধ্যে এক অদৃশ্য সুতোয় গাঁথা রহস্য। তৎকালীন আখাউড়া সীমান্তে বোরখা পরা এক নারীর ধরা পড়ার ঘটনাটি কি কেবল একটি গুজবের গল্প, নাকি এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় একটি মোড় ঘোরানো সত্য? দীর্ঘ ৪৫ বছর ধরে যে রহস্যের কঙ্কাল ডালপালা মেলছিল, আজ মোজাফফরের গ্রেফতারের পর তা যেন মাংসপেশি পেতে জেগে উঠেছে। যদি দেশের রাষ্ট্রপ্রধান খুনের ঠিক সেই মুহূর্তে একজন শীর্ষ রাজনৈতিক নেত্রী সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা না করতেন, তবে প্রশ্ন উঠত না সেদিন কার নির্দেশ বা কোন আন্তর্জাতিক লবিংয়ের গ্রিন সিগন্যালে জিয়াউর রহমানের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। এই গ্রেফতারের সাথে বর্তমান সময়ের অস্থিরতাকেও আলাদা করে দেখার সুযোগ নেই। আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিনে যেভাবে রাজপথ উত্তাল হয়েছে, যেভাবে ছাত্রদল ও বর্তমান সরকারের নীতিমালার সমালোচনা বাড়ছে, ঠিক সেই উত্তেজনাকর মুহূর্তের এই ইতিহাসের পুনর্জাগরণ ঘটল। এটি কি তবে বর্তমান সরকারকে বিপাকে ফেলার কোনো নতুন কৌশল, নাকি তারেক রহমানের প্রশাসন প্রমাণ করতে চাইছে যে তারা অতীতে ঘটে যাওয়া প্রতিটি অপরাধের শেকড় পর্যন্ত পৌঁছাতে সক্ষম? মেজর মোজাফফর কেবল একজন ব্যক্তি নন, তিনি ইতিহাসের এক জীবন্ত দলিল। তার জবানবন্দিতে যদি উঠে আসে সেই ভোরের প্রকৃত কুশীলবদের নাম, তবে বাংলাদেশের রাজনীতির বর্তমান চিত্রপট সম্পূর্ণ পাল্টে যেতে বাধ্য। জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে কেন তড়িঘড়ি করে সরিয়ে দেওয়া হলো? তিনি কি জানতেন সেই বন্দুক কার হাতে ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর এতদিন কেবল হাওয়ায় ভাসছিল, কিন্তু আজ মোজাফফরের গ্রেফতারের পর তা মাটির নিচে শক্ত ভিত্তি পাচ্ছে। নতুন করে যোগ হওয়া এই অনুসন্ধানী দৃষ্টিভঙ্গিতে আরেকটি বিষয় পরিষ্কার, তা হলো রাজনীতির মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করার যে নোংরা খেলা, তা আজ থেকে ৪৫ বছর আগেও সমান কার্যকর ছিল। জিয়াউর রহমানের উদারতা ছিল তার রাজনৈতিক দর্শনের প্রাণ, কিন্তু সেই উদারতাকেই কি ব্যবহার করা হয়েছিল তার মৃত্যুর ফাঁদ হিসেবে? ঠিক আজ যেমন আমরা দেখছি ছাত্র আন্দোলনে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর অনুপ্রবেশ এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা, তেমনি ১৯৮১ সালেও কি দলীয় কোন্দলকে ঢাল হিসেবে ব্যবহার করে জিয়াউর রহমানকে চট্টগ্রামের সেই অভিশপ্ত সার্কিট হাউসে আনা হয়েছিল? ইতিহাসের এই পুনরাবৃত্তি আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়, সেটি হলো বাংলাদেশে যখনই কোনো সরকার জনগণের আস্থার সংকটে পড়ে, তখনই শুরু হয় গভীর রাষ্ট্রের কারসাজি।
মোজাফফরের মতো খুনিদের লুকিয়ে রাখার মাধ্যমে এতদিন ধরে যে পচনশীল সংস্কৃতি লালন করা হয়েছে তা এখন ভেঙে পড়ার সময় এসেছে। ৪৫ বছর পার হয়ে গেছে, কিন্তু জিয়াউর রহমানের সেই রক্তিম শার্ট এখনো ইতিহাসের পাতায় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এখনকার তরুণ প্রজন্ম যারা বর্তমানে রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করছে, তারা কি এই ইতিহাসের জট খুলতে পারবে? যখন মেজরের মতো ঘাতক ধরা পড়ে তখন মনে হয় বিচার ব্যবস্থা হয়তো ধীরগতির, কিন্তু তা অমোঘ। এই গ্রেপ্তারের মাধ্যমে ইনসাফের যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তা কি কেবল একজন আসামির শাস্তিতেই থেমে যাবে, নাকি তা পৌঁছে যাবে ক্ষমতার অলিন্দে থাকা সেই সব অদৃশ্য হাতগুলোর কাছে যারা দীর্ঘ কয়েক দশক ধরেই খুনিদের ছায়ার মতো আগলে রেখেছিল? বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার আজ এক কঠিন পরীক্ষায়। মোজাফফরের মুখে যদি সেই অশুভ শক্তির নাম বেরিয়ে আসে, তবে হয়তো আমরা দেখতে পাবো ইতিহাসের সবচেয়ে বড় মুখোশ উন্মোচন। বর্তমানে আমরা যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে তারেক রহমানের শাসনামলকে ঘিরে নানা জল্পনা কল্পনা, সেখানে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হওয়া কেবল আইনি পদক্ষেপ নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। এই বার্তাটি হলো কেউই আইনের ঊর্ধ্বে নয়। এখন প্রশ্ন জাগছে, এই মেজর কি একক কোনো পরিকল্পনায় কাজ করছিলেন, নাকি তিনি ছিলেন বড় কোনো মাকড়সার জালের ক্ষুদ্র একটি তন্তু? ডিবি, পুলিশ এবং সেনাবাহিনীর এই সমন্বিত পদক্ষেপ আমাদের মনে করিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রের জাল যতই বিস্তৃত হোক না কেন, সময়ের অমোঘ নিয়মে তা একদিন ছিঁড়বেই। আজ যখন মোজাফফর পুলিশের জালে, তখন সেসব নেপথ্যের কুশীলবদের ঘুম কি তবে হারাম হয়ে গেছে? কারণ তারা জানে ইতিহাস কখনো বিস্তৃত হয় না, সে কেবল সুযোগের অপেক্ষায় থাকে। আর সেই সুযোগের মুহূর্তটি বোধ হয় এখন। এই ৪৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর সত্য যখন আলোর মুখ দেখছে, তখন পুরো জাতির রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে সেই সত্যের পূর্ণরূপ দেখার অপেক্ষায়। আর ঠিক এই বিন্দুতেই এসে মিশেছে অতীতের রক্তস্নাত ভোর আর বর্তমানের অস্থির রাজনীতি। শেষ পর্যন্ত কি জানা যাবে সেই ভোরের নেপথ্যে কারা ছিল আসল খলনায়ক? উত্তরটা হয়তো এখন কেবল সময়ের অপেক্ষায়। এই বিচার কেবল অতীতের দায়মোচন নয়, বরং এটি ভবিষ্যতের জন্য এক কড়া সতর্কবার্তা। যারা মনে করেছিল ইতিহাসকে ধামাচাপা দিয়ে ক্ষমতার মসনদে চিরস্থায়ী হওয়া সম্ভব, তারা আজ পরিষ্কারভাবে বার্তা পাচ্ছে যে সত্যের দীর্ঘ পথ কখনো শেষ হয় না। মেজর মোজাফফরের এই গ্রেপ্তার আমাদের শিখিয়ে দিল, ন্যায়ের চাকা ধীর গতিতে চললেও তা কখনো থামে না। আজকের এই উত্তাল বাংলাদেশে যখন ছাত্র রাজপথে তাদের অধিকারের কথা বলছে, ঠিক সেই মুহূর্তে ৪৫ বছর আগের এই অমীমাংসিত অধ্যায়টি সামনে আসা কাকতালীয় নয়। এটি যেন এক মহাজাগতিক ইশারা। ৭৫ বা ৮১ খুনিদের বিচার নিশ্চিত করা মানে হলো বাংলাদেশের মেরুদণ্ডকে সোজা করে দেয়া। তারেক রহমানের এই সরকার এখন এক বিশাল ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি। তারা কি পারবে তাদের পিতার হত্যার সমস্ত কুশীলবদের বিচার করতে, নাকি রাজনৈতিক জটিলতায় এটিও শেষ পর্যন্ত অস্পষ্ট থেকে যাবে? সময় আর আমাদের জন্য অপেক্ষা করবে না। যে অন্ধকার গলি থেকে খুনিরা একসময় বেরিয়ে এসেছিল, সেই গলির শেষ প্রান্ত এখন উন্মোচিত হচ্ছে। আমরা এখন সেই মাহেন্দ্র খুনের অপেক্ষায়, যখন সত্য তার সমস্ত নগ্ন রূপ নিয়ে রাজপথের আলোর নিচে দাঁড়াবে। হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারবো সেই অভিশপ্ত ভোরের আসল চিত্রনাট্যকার কে ছিল। ইতিহাস বড়ই নির্মম আর ন্যায় বিচার বড়ই জেদি। আর সেই জেদের কারণেই আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণে, যেখানে আগামী দিনের বাংলাদেশ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে গড়ে উঠবে এক নতুন আগামীর পথে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এখন কেবল চূড়ান্ত রায়ের অপেক্ষায়।